আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চালতেবুনিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন চালতেবুনিয়া ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পর্যায়ের ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কলাপাড়া থেকে আমাদের সাথে আসছেন যারা উপজেলা এবং আসন ভিত্তিক কমিটির আমাদের নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মানিত উপস্থিতি। এখানে বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন। আমি সভা শুরু হওয়ার পর একজন বক্তার বক্তব্য শুনলাম, অর্থাৎ ছাত্র আন্দোলনের সভাপতি রাঙ্গাবালী উপজেলার, তিনি একটা কথা বললেন যে আজকে আমাদের প্রতিপক্ষ যারা, তারা একটা কথা বলে যে এই রাঙ্গাবালীতেই কিছু ভোট টোট আছে, অর্থাৎ এখানে তো আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে তো আর বোঝানো যাবে না যে আপনারা নাই, এই জায়গায় সমর্থন নাই, ইসলামী আন্দোলনের হাত পাখার সমর্থন নাই, অথবা চরমোনাই পীর সাহেবের কোনো সমর্থন নাই, যার জন্য আপনাদের বলে যা আছে আপনারাই এই যে কয়জন এই জায়গায় কলাপাড়া ও জায়গায় সব আমরা, ওই জায়গায় কেউ নাই, সব আমরা, আপনারা এই জায়গায় ভোট দিয়ে কি এই আপনারা এই জায়গায় ভোট দিয়া কি লাভ হইবে? কলাপাড়া দিয়া তো আমরা অনেক ভোটে আগাই থাকবো, এই ধরনের একটা কথা বলে বোধ হয় নাকি, যেটা আমি বুঝলাম যুবা ছাত্র আন্দোলনের আমার সেই ছোট ভাইয়ের কথায়। আবার কলাপাড়ায় যারা, তারা বলে কি এই কলাপাড়ায় দেহি খালি এই জায়গায় হাত পাখার খালি জোয়ার, কিন্তু এই জায়গায় যে ভোটে আমরা পিছিয়েই থাকবো, ওই রাঙ্গাবালী উপজেলার দিয়ে এইটা আমাকে পোষাই যাইবে, ও জায়গায় কোনো ভোটই নাই ইসের, ওই জায়গায় সব আমরা। তা আসলে কথা হইল কি, আজকে ইসলামী আন্দোলন তো একটা আলোচনায় আসছে না? আপনারা যখন দেখবেন আপনার শত্রু যখন আপনাকে খুব বেশি আক্রমণ করে অথবা আপনাকে নিয়ে আলোচনা করে, আপনাকে গালাগালি করে, তখন বুঝবেন কি আমরা সঠিক লাইনে আছি, আমরা তাদের চক্ষুশূল হয়ে গেছি, অথবা আমরা তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছি। আর যদি আমরা দুর্বল থাকতাম, আমাদের যদি অবস্থান নড়বড়ে থাকতো, সমর্থন কম থাকতো, তাইলে আমাদের নিয়ে কোনো আলোচনাই করতো না, তারা ঘুমাইয়া ইলেকশন করত। কিন্তু আজকে বাস্তব অবস্থা কি জানেন? তাদের ঘুম হারাম হয়ে গেছে, তাদের আজকে চিন্তার আর শেষ নাই। আমি শুনছি রাঙ্গাবালীতে সেদিন আমাদের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যারা যোগ দিয়েছেন অনেকের নাকি লিস্টি করে। এই লিস্টি অবশ্য কলাপাড়াই না, রাঙ্গাবালীতেই না, সারা বাংলাদেশে এইটা এখন তাদের একটা কৌশল। এখন তাদের তো আর কোনো উপায় নেই, আছে ভয়ভীতি, হুমকি ধামকি, এছাড়া আর কি করার আছে? আমরা তাদেরকে কোনো দোষ দিতে চাই না। আমরা মনে করি আমরা চরমোনাই পীর সাহেব, আমাদের যে মহতারাম আমির, আমরা তার হাতে বয়াত নিয়ে অথবা তার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। মানুষের সমালোচনা করা আমাদের কাজ না। আমাদের কে ভালো কে মন্দ এদেশের মানুষ সেইটা বুঝতে পারে। যেমন আমি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, একটা অনলাইন অথবা কি, আমার কতটা খেয়াল নাই, দেখাইতেছে একটা লোক শাক পাতা বিক্রি করে, জিজ্ঞাসা করতেছে সাংবাদিক গিয়া, মানে ঢাকার একটা গ্রাম অঞ্চলের একটা মানে শহরতলির একটা বলতে আছে ভোটের হাওয়া না জানি কি একটা অনুষ্ঠানের নামরাই ভোটের হাওয়া, বিভিন্ন এলাকায় গিয়া মানুষের কাছে জিজ্ঞাসা করে এখানে ভোটেরই কি। তখন সেই লোকটা বলতে আছে আপনি কে আসছেন জানি না, আপনি কোন সাংবাদিক না কোন দলের কি আমি বুঝি না, তবে আমরা কিন্তু এখন আর বোধাই নাই। মানে আমি যে হাসিয়ে দিয়েছি, আমাকে লোকটা দিয়ে আমাদের বরিশালের লোক, আমরা এখন আর বোধাই নাই। তাকে কি করলেন চাচা, ভয়ের কারণে আপনি ভয়ের করিয়া কর্ম কি? আগে শাক পাতা উঠে এনে বেচতাম, বুড়া মানুষ আমি পঙ্গু, আগে যারা আইতো 10 টাকা 20 টাকা নেত, কোনোদিন নেত না, একটু চা টা খাওয়াই দিতাম, এক দোকানে খাইতো 4-5 জন আইলে। এখন আইলে বলে কি 100 টাকা করিয়া রোজ দিতে হইবে। কে আমরা কি 100 টাকা ব্যবসা করতে পারি সারাদিনে? এই এলাকায় ভোট নাই তাদের। কার কথা বলছে বুঝলেন তো? যারা এই চাঁদা তোলে তাদের কোনো ভোট নাই। আমাদের এই জায়গায় এই বস্তিতে যত ভোট, একটা ভোটও তাদের নাই।
আজকে যে কথা বলছে ওই বুদ্ধ লোকটা যে আমরা আর সেই বোকা নাই, কারণ আমাদের চোখ ফুটে গেছে, আমাদের সবকিছু বোঝা শেষ যে কার মাধ্যমে দেশের শান্তি হবে, কার মাধ্যমে দেশের উন্নয়ন হবে। যে কথা আমি বলছিলাম যে আমরা কারোর সমালোচনা করতে চাই না, আমরা বলি যে যার দল করো, তার আদর্শ নিয়ে কি করো, মানুষের কাছে যাও, মানুষ যাকে গ্রহণ করবে সে ক্ষমতায় যাবে। আজকে আমরা রাজনীতি করি কার? চরমোনায় পীর সাহেব, উনি কি ওনার মন গড়া কোনো কথা বলেন? উনি বলেন কার? আমাদের মূল আদর্শ কি? কোরআন হাদিস থেকে যা আসছে, তাই না? চরমোনায় পীর সাহেব মন গড়া কোনো কথা বলেন না, তিনি কোরআন হাদিসের আলোকে আমাদের জন্য যেটা শিক্ষার পথ, আমাদের মুক্তির পথ, সেইটা আমাদের বাতলাইয়ে দেয়। আমি ওনার মাহফিল শুনছি, একটা কলাপাড়া হাই স্কুল মাঠে যে বক্তৃতা দিছিলেন উনি, যেটা বলে মাহফিল আর কি, আমরা যেটা ওয়াজ মাহফিল, সেইখানে আমি ছিলাম উপস্থিত এই দলে যোগ দেওয়ার প্রায় 2-2.5 মাস আগে। তিনি বলছিলেন, ও বাবারা, বিভিন্ন বয়ান করিয়া যে ভেস্টে যাওয়ার জন্য, দিনের পথে যাওয়ার জন্য আমার মুরিদ হওয়ার দরকার নাই, কোরআন হাদিসে যা আছে আমি বললে গেলাম সেইটা আপনারা অনুসরণ করেন। আর তা না করিয়া যদি আমার মুরিদ হন আর এই কথা না শোনেন, আমার যত কাজই করেন কোনো কাজ হবে না। আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভও করতে পারবেন না, ভেস্টেও যেতে পারবেন না। আজকে আমি মনে করি সারা বাংলাদেশের কোথাও আমাদের ইসলামী আন্দোলনের লোক অথবা ইসলামী দলের কেউ কোনোদিন বলে না যে ইসলামের পক্ষে থাকলে ভেস্টে যাইতে পারবেন ভোট দিলে। আমরা কি বলি? কোরআন হাদিসের কথা বলি, আমরা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলি। আজকে আমরা এখানে আসলাম, সভা শুরু করার আগে আমরা কি করছি? আসরের নামাজে রক্ত হয়েছে, আমরা সবাই নামাজ পড়ছি না? আমাদের সাথে যারা আসছে সবাই কি নামাজ পড়ছি? আমিও তো আগে এই মোস্তাফিজি ছিলাম, তখন কি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তাম? কোনো 2-1 ওয়াক্ত বাদ যাইতো, কোনোদিন যাইতো না, আবার মাঝে মাঝে যাইতো। কিন্তু এখন আমি যেই পরিবেশের সাথে আসছি, আমার 1 ওয়াক্ত নামাজ কাজাও হয় না, বাদ যাওয়া তো দূরের কথা। এইটা কি, আমার যদি নামাজ কাজা না হয়, আমি যদি অসৎ কাজগুলো থেকে ফিরে থাকি, আমি যদি অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারি, তাইলে ভেস্তে যাওয়ার পথ যেটা আল্লাহ বাতলাই দিয়েছে, যে নির্দেশ আল্লাহ আমাদের উপর দিয়েছে, সেই নির্দেশ যদি আমি পালন করি, হয়তো আল্লাহর রহমতে আমরা ভেস্তে যাইতেও পারি। কিন্তু কে ভেস্তে যাইবে, কে দোজকে যাইবে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কোনো পীরের নাই, নবী আউলিয়াদের কথা ভিন্ন। আজকে আমার কথা একটাই, যে আজকে যারা বলে, আমি মনে করি এই রাঙ্গাবাড়ির চাইলতাবুন্যা ইউনিয়ন, যেটা আমার ছোট ভাই অনুপ গাজী একটা বক্তৃতায় বলছিল, রাঙ্গাবাড়ির অর্থাৎ এই চাইলতাবুন্যা ইউনিয়নের এমন কোন দল নাই যেই দলে তার আত্মীয় স্বজন নাই। দলের শীর্ষস্থ আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, সে বলছে কি সবই আমার আত্মীয় স্বজন। তা আমি মনে করি এই চাইলতাবুন্যা ছোট্ট একটা ইউনিয়ন, আমাদের এই যে নির্বাচনী আসন, আমার মনে হয় সবচেয়ে ছোট ইউনিয়নই চাইলতাবুন্যা। কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালি, এই 3টা এলাকা নিয়ে যে আমাদের আসনটা, তার ভিতর ছোট্ট ইউনিয়ন হচ্ছে চাইলতাবুন্যা। এখানে সবাই আমরা কি ভাই ভাই, আমরা সবাই একে অপরের কি ভাই বন্ধু, আমরা একই সমাজের মানুষ। হয়তো আজকে আমি ইসলামী আন্দোলনকে গালাগালি করি, 2 দিন পর আমি ইসলামী আন্দোলনে যোগ দিতেও তো পারি, সে আদর্শ তো গ্রহণ করতে তার বড় প্রমাণ তো আমি। আজকে আমরা কারো বিরুদ্ধে বলবো না, আমি শুধু বলবো আপনারা যে দল করেন সেই দলের নেতার কথা যদি আমরা অনুসরণ করি, সেই নেতার কথাগুলো যদি আমরা স্মরণ করি, তাইলেই তো বোঝা যায়। আজকে বিএনপির যে নেতা, মূল নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া, কিন্তু তিনি অসুস্থতার কারণে এখন দায়িত্বে আছেন কে? তার ছেলে জনাব তারেক রহমান সাহেব হচ্ছেন আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের। তিনি যে বক্তব্য রাখেন, আপনারা শুনছেন না তার বক্তব্য? উনি কি বলে যে আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। উনি বলতেছে কেন চ্যালেঞ্জ? এটা তো হওয়ার কথা না। আজকে বাংলাদেশে দল ছিল কি আওয়ামী লীগ আর বিএনপি, এর বাইরে কোন দলকে কোনো হিসাবে ধরতো কেউ? আজকে সেখানে আওয়ামী লীগ তো মাঠেই নাই, সেখানে বিএনপির জন্য এই নির্বাচন তো একটা কোন নির্বাচনই না। এই নির্বাচনে বিএনপি তো একদম খোলা মাঠে ভোট দিয়ে যাইবে। তারপরও
তারেক জিয়া কেন এই কথা বলতেছে, তার কারণ কি? তার কারণও তার বক্তব্য আপনারা পাবেন। তিনি বলে কি, চাঁদাবাজি বন্ধ করো, সালিশ বাণিজ্য বন্ধ করো, লুটপাট সব বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো। কিন্তু তার দলের নেতারা কি কোনো কথা শোনে? বরং এই বাংলাদেশে যে নেতারা আছে তারা কি বলে, গর্ব করিয়া বলে, বুক উঁচা করিয়া বলে, সাংবাদিকরা যখন প্রশ্ন করে অথবা যেখানেই কথা হয় বলে আমরা দলের এত হাজার কর্মীকে বহিষ্কার করছি। কিন্তু এইটাতে তাদের জন্য লজ্জার বিষয়, এইটা কি তাদের বিবেকে নাই? কেন তাদের ৭,২৩২ জনকে বহিষ্কার করার প্রয়োজন হয়েছে? নিশ্চয়ই তারা অপকর্ম করেছে। একটা দলের যদি নেতা যে নির্দেশ দেয় সেই নির্দেশ যে দল মানে না, যে দলের কর্মীরা মানে না, যে নেতা তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, সেই দল, সেই নেতা কর্মী এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, আমার আপনার সবার জন্য কি নিরাপদ? তাদের হাতে আমাদের মান সম্মান ইজ্জত, আমাদের দেশের স্বাধীনতা কোনো কিছুই নিরাপদ নয়। এমনকি দেশের উন্নয়ন সেটাও নিরাপদ নয়। কারণ তারা হচ্ছে লুটেরা, তারা হচ্ছে চাঁদাবাজ, তারা হচ্ছে দুর্নীতিবাজ, ধর্ষণকারী। আজকে আমি আসলাম, দেখলাম একটা খবর, একটাই মোটর সাইকেল চুরিতে ধরা পড়ছে সেই দলের একটা কলেজ শাখার ছাত্র সংগঠনের সভাপতি, মোটর সাইকেল চুরি সহ ধরা পড়ছে। আজকে ভোলার দৌলতখানে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে কারা? সেই দলের নেতারা। আজকে চাঁদাবাজি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে যত ধরনের অপকর্ম আছে তার সাথে তারা জড়িত। একথা তো আমাদের বলা লাগে না। আপনার দলের নেতা আপনাদেরকে যে সাবধান করে দিতেছে, আর আপনার দলের নেতারা যখন গর্ব করে বলে আমরা আমার দলের এতজনকে বহিষ্কার করেছি, তার দ্বারাই প্রমাণিত হয়েছে আপনারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ। আমরা এই বাংলাদেশের নতুন একটা ইতিহাস দেখলাম। এর আগে যত সরকার এসেছে বিভিন্ন ধরনের দুর্নীতি দেখেছি। আমরা এই জুলাই বিপ্লবের পর দেখলাম নতুন এক ধরনের অপরাধ। সেটা কি? বিভিন্ন লোকের নামে মামলা দিয়ে, মামলা দেওয়ার ভয় দেখে ব্যাপক চাঁদাবাজি হয়েছে। আমরা আগেই বলেছি আমি কে এই ছোট্ট দেশ, ছোট্ট ইউনিয়ন, আমরা একে অপরের ভাই, আত্মীয় স্বজন। আজকে যে যার রাজনীতি করব। আওয়ামী লীগ করলেই যে সব খারাপ, বিএনপি করলেই সব খারাপ, জামাত ইসলাম করলে সব ভালো, ইসলামী আন্দোলন করলে সব ভালো, আমি সেইটা বলি না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের প্রায় অধিকাংশ লোকই ভালো ছিল, কিন্তু তাদের মুষ্টিমেয় কিছু কর্মীর জন্য, নেতার জন্য আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের কোন নেতা, কোন কর্মী এই নব্য লুটেরাদের চাঁদা না দিয়ে এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারছেন কিনা আপনারাই তার প্রমাণ। আজকে আওয়ামী লীগের যারা খারাপ লোক তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে ওই বিএনপির নেতা কর্মীরা নিরাপদ আশ্রয় পাঠিয়ে দিয়েছে। আমি জানি কলাপাড়ায় বিএনপির কোন কোন নেতার বাসায় আওয়ামী লীগের সেই বড় বড় সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয় পৌঁছে দিয়েছে। আর যারা আছে সব ভালো লোক আওয়ামী লীগের মধ্যে, তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে, বিনিময়ে তাদেরকে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এমনকি জনপ্রতিনিধি আপনারা ভোট দিয়ে যাদেরকে মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করেছেন তাদের কাছ থেকেও টাকা আদায় করে ছাড়ছে তারা। এই রাজনীতি কিন্তু ইতিপূর্বে ছিল না। আজকে এই চাঁদাবাজির নতুন একটা ধরন আমরা এই বাংলাদেশে দেখলাম। আজকে এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ, সেইটা কি? আজকে এই চাঁদাবাজদের আমাদের হটাতে হবে। এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের উন্নতি করতে হলে, আপনার আমার শান্তি বজায় রাখতে হলে, এলাকার উন্নয়ন ইসলামের স্বার্থে, এলাকার উন্নতির স্বার্থে, দেশের জনগণের শান্তি, আমার আপনার নিরাপত্তার স্বার্থে আজকে এই নব্য ফেসিবাদ, নূতন এই যে লুটেরা গোষ্ঠী, তাদেরকে আজকে মুখে দাঁড়াতে হবে। আমরা মারামারি চাই না, আমরা চাই আগামীতে যে নির্বাচন আসবে সেই ভোটের মাধ্যমে আমরা যে রায় দিয়ে দেব সেই রায়ের মাধ্যমেই তারা আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের বলবো, আজকে আপনারা আপনাদের
পরিস্থিতি। আপনারা আপনাদের নেতার কথা শোনেন না, আপনারা আপনার নেতার নির্দেশ মানেন না। আপনাদের নেতাও আজকে অসহায় বোধ করতেছে আপনাদের জন্য। তিনিও কিন্তু আজকে দুশ্চিন্তা আছেন বলেই তিনি বারবার বলতেছেন আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন। আর আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা এসেছেন, সেইটা ভুল করবেন। অপরদিকে দেখেন, আমরা যারা রাজনীতি করি, ইসলামী আন্দোলন, আমাদের নেতাকে, আমাদের চরমোনাই পীর সাহেব হুজুর, আমাদের নায়েবে আমির, ওনারা হচ্ছে আমাদের নেতা, আমাদের মহতরম আমির, আমাদের পীর সাহেব যে নির্দেশটা দেয়, আমাদের নেতা কর্মী থেকে শুরু করে একজন সমর্থক পর্যন্ত সবাই এক বাক্যে সেটা আমরা মেনে নেই না। আমি একটা হিসাব দেব, এই যে কলাপাড়া উপজেলায় ভোট হয়েছিল বিভিন্ন ইউনিয়ন পরিষদে, আমাদের 12টা ইউনিয়ন, তার ভিতর 3টে ইউনিয়নে আমাদের চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। তখন তো আওয়ামী লীগের আমল। আপনারা বিএনপিও নির্বাচন করেছে আর ইসলামী আন্দোলন নির্বাচন করেছে। আমাদের 3 জন প্রার্থী আজকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমাদের হাত পাখার পক্ষে, আমাদের আমিরের নির্দেশে, আমাদের নেতার নির্দেশে সবাই কি করেছে? হাত পাখায় ভোট দিয়ে গেছে এবং আমাদের 3 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে আজকে সুনামের সাথে, যোগ্যতার সাথে আজকে তাদের দায়িত্ব পালন করতেছেন। আজকে শুনলে অবাক হবেন, এই ভালো কাজের জন্য আজকে পটুয়াখালী জেলার ৭৭ জন চেয়ারম্যানের মধ্যে আমাদের ধুলেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাফেজ আব্দুর রহিম সাহেব পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজকে হাত পাখায় ভোট দিয়ে ওই এলাকার লোক কিন্তু ভুল করেনি। শুধু 3 জন চেয়ারম্যানই নির্বাচিত হয়নি, 4-5টা ইউনিয়নে আমাদের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল। এখানে বক্তব্য রেখেছেন, আপনাদের নদী পার হয়ে ওই লতারচরের ওই পার উঠলেই তো সাইলতাবুন্যা ইউনিয়ন, আপনারা অনেকেই জানেন। এই সুমন তালুকদার নির্বাচন ধানকালী, চম্পাপুর এবং ধানকালী 2টা ইউনিয়ন, চম্পাপুর আছে কিনা জানি না, তবে তাহলে যাই হোক, সেই চম্পাপুর ইউনিয়নের যে আমাদের প্রার্থী সুমন তালুকদার 100 কত ভোট, এই যে সুমন তালুকদার 223 ভোটে উনি পরাজিত হয়েছেন। আর ওইখানে বিএনপির প্রার্থী 300 কত ভোট পেয়েছে। আমাদের অ্যাডভোকেট নূর হোসেন ধানখালী ইউনিয়নে উনি প্রার্থী ছিলেন, উনিও অল্প কিছু ভোটের ব্যবধানে কি হয়েছেন? পরাজিত হয়েছেন। চাকামুই ইউনিয়নে তাও 133 ভোটে 116 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন। নীলগঞ্জ ইউনিয়নে এমনি ভাবে 5টা ইউনিয়নে আমাদের প্রার্থীরা কি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। অথচ বিএনপির একজন মাত্র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোন ইউনিয়নে তারা 2 নম্বরও থাকতে পারে নাই বাকি 11টা ইউনিয়নে। আজকে যে বক্তা এখানে প্রথম বলেছিলেন কলাপাড়ায় আমাদের হাত পাখার ভোট নাই, আসলে এটা আছে কি নাই তার প্রমাণ কি? ইউনিয়ন পরিষদ নির্বাচন, যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে, সেই নির্বাচন এটা প্রমাণ হয় না। আজকে আবার আমরা দেখি কি, আজকে তারা বলতেছে আরেকটা কথা, যে আপনারা ভোট দিয়ে এখানে আপনাদের এমপি নির্বাচিত করবেন, কিন্তু উনি নির্বাচিত হয়ে কোনো কাজ করতে পারবে না, এইখানে ক্ষমতায় যাবে বিএনপি। আমি বিএনপির বন্ধুদের বলবো, তোমার দলের নেতা, সবচেয়ে বড় নেতা, শীর্ষ নেতা তারেক জিয়া, ওনার কি মাথায় সিট আছে? না ওনার মাথায় কোনো বুদ্ধি নাই? তাহলে উনি কেন বলে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন? আপনারা যদি ভেবে থাকেন তাদের নেতা কর্মীদের বলে আমরা ক্ষমতা এসে গেছি, এটা ভুল বুঝবেন। কারণ তার কাছে খবর আছে। আর আপনারা বলেন আমরা ক্ষমতা এসেছি। আপনারা ক্ষমতায় যাবেন না কে ক্ষমতায় যাবে তার প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফল আজকে গভীর রাত্রে না পাইলেও আগামী দিন ভোরেই আপনারা জানবেন। সেইখানের ফল থেকে আগামীতে রাজশাহী ইউনিভার্সিটি নির্বাচন, এই নির্বাচনী ফলগুলো থেকে আজকে প্রমাণ পাওয়া যায় তারেক জিয়ার কথা কতখানি সত্যি। যা আগামী দিন, আগামীর বাংলাদেশ বিএনপির জন্য অনেক বিপদের কারণ। আজকে বাংলাদেশের মানুষ ওই ঢাকা
আগের সেই বিরুদ্ধ শাক বিক্রেতার মতো আমরা এখন আর বোধাই নাই। আমরা এই বাংলার জনগণ ইসলামের পক্ষে জোটবদ্ধ হয়েছে। তারা একটা জিনিস বুঝতে পারছে যে আজকে ইসলামের পক্ষে যারা আছে, যারা ইসলামের রাজনীতি করে, তারা কিন্তু ধর্ম ব্যবসায়ী না, তারা মানুষকে ধর্মের পথে আহ্বান করে। ধর্ম ব্যবসায়ী কারা? আজকে দেখবেন ওই যারা বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, তাদের নামাজ নাই, টুপি নাই, তারা কি করে? ভোটেরই পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া মসজিদে মসজিদে দৌড়ায়। নির্বাচিত হোক আর পরাজিত হোক, ভোটের পর আর তাদের সেই পোশাক থাকে না। থাকে? তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচনের সময় পোশাক পাল্টায়, শার্টের পরিবর্তে পাঞ্জাবি, মাথায় টুপি দিয়া মসজিদে মাদ্রাসায় গিয়ে ভোট চায়। তারা কি ধর্মকে ব্যবহার করে এদেশের সরল প্রাণ মানুষকে বিভ্রান্ত করতে চায়? আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি শুধু আরেকটা পয়েন্ট বলবো। যারা বলে যে ক্ষমতা আমি ধরলাম, তারা বুঝে গেছে তারা ক্ষমতায় যাবে। যদি ক্ষমতায় তারা যায় আর এখান থেকে যদি অন্য দলের ইসলামী আন্দোলনের প্রার্থী এমপি নির্বাচিত হয়, সে নাকি এলাকার কোনো উন্নয়ন করতে পারবে না। আমি শুধু একটা কথা বলবো, এই চাইতেবুন্যা ইউনিয়ন সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। এখানে বন্যার পানিতে আপনারা প্লাবিত হয়ে যান, আবদার ভেরিবাদ নেই। ইতিপূর্বে ভেরিবাদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু যেভাবে কাজ করা উচিত ছিল, কথা ছিল, সেইভাবে কাজ হয় নাই বিদায় ভেরিবাদ আবার ভেঙে গেছে। সরকার থেকে যে টাকা বরাদ্দ করা হয়, সেই টাকা দিয়ে যদি সঠিকভাবে কাজ হয়, তাইলেই কি এলাকার উন্নয়ন হয়। উন্নয়নটা কি টেকসই হইতে হবে। আমি একটা ঘর বানাইলাম, নরবরে ঘর, সেটা কি টেকবে? বাতাস আসলেই ঝরিয়ে পড়বে। আর যদি শক্ত মজবুত করি তাইলে টেকবে। আসল কথা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নতির অন্তরায় একটাই, সেটা হচ্ছে দুর্নীতি। যদি দুর্নীতি বন্ধ হয়, এই দেশের উন্নয়ন হবে। আর যদি দুর্নীতি বন্ধ না হয়, এদেশের উন্নয়ন হবে না। যারা মনে করে তারা ক্ষমতায় যাবে, অন্য দলের প্রার্থী গেলে উন্নয়ন হবে না, আমি মনে করি আপনারা ক্ষমতায় গেলে দুর্নীতি এখন ক্ষমতায় না গিয়েই যেভাবে করতেছেন, ক্ষমতায় গেলে এর চেয়ে বেশি দুর্নীতি করবেন আপনারা। তখন দেশের উন্নয়ন বলতে, মানুষের শান্তি বলতে কিছুই থাকবে না। তাই আজকে আমি জানি বিএনপি এত বছর করার পরও বিএনপির এই দুর্নীতি, অন্যায়, অবিচারকে সহ্য করতে না পেরে বিএনপিকে সংশোধনের বহু চেষ্টা করেছি, কিন্তু বিএনপির নেতৃবৃন্দ আমাদের কথা শুনে নাই। তাদের লুটপাট লাগবে, তাদের চাঁদাবাজি লাগবে, তাদের অন্যায় কাজগুলো থেকে তারা যখন বিরত হতে পারে নাই, আমি বিএনপি ত্যাগ করে আজকে ইসলামের পক্ষের শক্তি ইসলামী আন্দোলনে যোগ দিয়ে আপনাদের সাথে এক কাতারে সামিল হয়েছি। আমার অনুরোধ থাকবে, আসুন সবাই মিলে আসুন, আজকে এই নব্য ফেসিবাদ, নব্য চাঁদাবাজ, লুটেরাদের প্রত্যাখ্যান করে আমরা ইসলামের পক্ষে অবস্থান নেই। আগামীতে ইসলামী দলগুলো এক হয়ে যে নতুন একটি প্ল্যাটফর্ম হইতে যাইতেছে, সেই প্ল্যাটফর্ম থেকে যে প্রার্থী দেওয়া হবে, সেই প্রার্থীদের ভোট দিয়ে আগামীতে বাংলাদেশ ইসলামী সরকার গঠন করে এদেশের মানুষের উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা এবং ইসলামের সমাজ গঠনে আপনারা সবাই ভূমিকা রাখবেন। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে হাত পাকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান রেখে এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত করেছেন এবং বিভিন্ন এলাকা থেকে আপনারা যারা এসেছেন এই সভাকে সফল করার জন্য যে শ্রম দিয়েছেন, যে পরিশ্রম করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তির তরফ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে। সর্বশেষে আমি সূরা বাকারার 81 নম্বর একটি আয়াত, যার বঙ্গানুবাদ হচ্ছে, হে নবী আপনি বলুন সবাইকে, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত হবে এবং অবশ্যই মিথ্যা দূরীভূত হবে। অর্থাৎ সামনে আমাদের জন্য সুদিন আসতেছে। যারা এইভাবে মিথ্যা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে, তারা অবশ্যই ব্যর্থ হবে এবং সত্যের জয় অবশ্যম্ভাবী। আল্লাহ হাফেজ।